ফিউচারে কি হবে, কি ধরনের ফিউচার ওনাদের জন্য। রিক্টার স্কেলে 7.8 মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পটি নেপালে হয়েছিল 2015 সালের 25 এপ্রিল। মাত্র 50 সেকেন্ডের ওই দুর্যোগে রাজধানী কাঠমান্ডু সহ দেশটির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেদিন। ভেঙে পড়ে 9 লাখ বাড়িঘর, যা দেশটির মোট কাঠামোর 20%। মারা যান প্রায় 20,000 মানুষ, যা নেপালের ইতিহাসের ডেডলি দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। দশ বছর পেরিয়ে গেছে সেই ভয়াল আতঙ্ক থেকে এখনও বের হতে পারছেন না নেপালিরা, বিশেষ করে কাঠমান্ডু শহরের বাসিন্দারা। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরের একপাশে বিধ্বস্ত বাড়িঘরের মানুষেরা গড়েছেন নতুন বসতি। বলা চলে নতুন শহরই হয়েছে পাহাড়ের কোল ঘেঁষে এই অংশে। দুনিয়ার গল্পে আজ আমরা শুনছি একটি আতঙ্কগ্রস্ত ভীত সন্ত্রস্ত শহরের কথা, নেপালের কাঠমান্ডু, যা কিনা 2015 সালের ওই ভয়াল ভূমিকম্পের পর একটি উদ্বেগের নগরীতে পরিণত হয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি কাঠমান্ডু শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, এবং এই জায়গাটি নতুন করে শহরে পরিণত হয়েছে এই দুর্যোগের পর। এই জায়গাটিতে কাঠমান্ডু শহরের আশপাশ থেকে যে জায়গাটিতে ভূমিকম্পে বহু মানুষ মারা গেছে, বহু মানুষ বাড়িঘর হারিয়েছে, আহত হয়েছে, তাদের অনেকেই এখানে নতুন নতুন বাড়ি করেছেন এবং সেই বাড়িগুলোতে এসে উঠেছেন। এটি একটি পাহাড়ের পাদদেশে নতুন বসতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু নতুন বাড়ি আছে, আবার কিছু কিছু বাড়ি এখনও হয়নি। মানুষ কেবলমাত্র টিন শেড ছাদ দিয়ে সেখানে বাড়িঘর করে রয়ে গেছেন। এই শহরের মানুষেরা সেই যে আতঙ্ক, সেই যে ভয়, সেই যে বিধ্বংসী প্রাকৃতিক একটি ক্ষতি, সেটি এখনও মানিয়ে নিতে পারেননি। এই শহরের বিভিন্ন প্রান্তে এখনও অনেক মানুষ তাদের ভাঙাচোরা বাড়িঘরেই রয়ে গেছেন। কেউ কেউ বাড়িঘর মেরামত করতে পারেননি, কেউ কেউ সেই বাড়িঘর ছেড়ে যেতেও পারেননি কোথাও। কাঠমান্ডু শহরে নতুন যারাই ঘুরতে যান তারাই অবাক হন, এ কেমন শহর, শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি, তার মাঝে সড়ক সরু সরু, গিজগিজ করছে মানুষ। পাহাড়ের মাঝে 51 বর্গ কিলোমিটারের শহরটিতে এখন থাকছেন প্রায় 9 লাখ বসতি, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 20,000 মানুষ। শহরের হাজারো বাড়িঘর শত বছরের পুরনো, প্রাচীন, নড়বড়ে, জরাজীর্ণ। 2015 সালের ভূমিকম্পের সময় এসব বাড়িঘর কিভাবে টিকে থাকলো তাও এক রহস্য। যদিও শহরের হিন্দু বাসিন্দারা মনে করেন মন্দিরের শহর কাঠমান্ডু তাদের ভগবানের বিশেষ নজরে টিকে আছে। দশ বছর আগে ভেঙে পড়া বাড়িঘর, ভবন এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। অনেকে বিধ্বস্ত বাড়িঘর ফেলে নতুন এলাকায় গিয়ে বসতি গড়েছেন কিংবা গড়ার চেষ্টা করছেন। It was very, very difficult for people to even imagine how they were going to go forward. Future কি হবে, কি ধরনের ফিউচার ওনাদের জন্য, all these things. This was, I know it was horrible. It was economically, socially, and environmentally, it was a devastating thing for our country. But in terms of reconstructing our lives according to the pragmatism of the Constitution, according to the pragmatism of the general and global beliefs in that in equality and justice and inclusion, I think we did a very good job. নেপালের অর্থনীতিতেও বড় একটি ধাক্কা দিয়েছে 2015 সালের ওই ভূমিকম্প। 50 সেকেন্ডের ওই দুর্যোগে ক্ষতি যা হয়েছে তা এই দেশটির ওই সময়ের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের সমান।
বা প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। কাঠমান্ডু শহর ঘুরে একটা কথা বারবারই মনে হচ্ছে, মাত্র 9 লাখ মানুষের এই শহরে যদি একটি ভূমিকম্প এমন বিধ্বংসী রূপ ধারণ করতে পারে, তাহলে আমাদের 2-2.5 কোটি মানুষের ঢাকায় এ দুর্যোগ কতটা ভয়াবহ হবে। যদিও নেপালের রাস্তা শুরু হলেও যানবাহন চলাচল করে শৃঙ্খলা মেনে, বাড়িঘরও গাঁয়ের সাথে গা ঘেঁষে নয়। বিদ্যুৎ, পানি, গ্যাস, সুয়েরেজ লাইনও মনে হয় ঢাকার চেয়ে কিছুটা ভালো। তারপরও এসব মানুষ ভূমিকম্পে 2015 সালের রূপ দেখে এখনও আতঙ্কিত, উদ্বিগ্ন, যাদের অনেকেই রাতে এখনও শান্তিতে ঘুমাতে পারেন না। কাঠমান্ডুর এই দুর্ঘটনা, এই প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত এবং এখানকার মানুষের এই দুর্দশার বিষয়টি আমাদের জন্য একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত। কারণ আমরা সবাই জানি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ভয়াল ভূমিকম্পের যে ঝুঁকি রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশও রয়েছে। আমাদের সিলেট অঞ্চলের পাশে ভারতীয় যে অংশে একটি মাটির নিচে যে ভূমিকম্পের একটি এপিক সেন্টার রয়েছে, সেটি যদি কোনোভাবে কখনো কার্যকর হয়ে ওঠে তাহলে কিন্তু আমরাও এরকমের ধ্বংসযজ্ঞের শিকার হতে পারি। সেটিও কোনোভাবে অবহেলা, অবজ্ঞা কিংবা অজানা রাখার কারণ নেই। আর তাই আমাদের সচেতন হতে হবে। এখন নতুন করে যদি আমরা কোনো ভবন স্থাপনা কিংবা এই রকমের পরিকল্পনা করতে চাই, সেটিও কিন্তু ভূমিকম্পকে সামনে রেখেই আমাদের এগিয়ে নিতে হবে। আর নেপালের ওই ভূমিকম্পটি হয়েছিল ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে। তারপরও এর কম্পন ছড়িয়ে পড়েছিল ভারত, বাংলাদেশ, চীন, এমনকি পাকিস্তান পর্যন্ত। এসব দেশেও মানুষ তখন মারা গিয়েছিল। এর ধাক্কা লেগেছিল মাউন্ট এভারেস্টেও। তুষার ঝড়ে সেখানে ওই দিন মারা যান 22 জন পর্বতারোহী। আর সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয়েছে তা হলো কাঠমান্ডু শহরে ইউনেস্কো ঘোষিত বেশ কিছু বিশ্ব ঐতিহ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে, যা কোনোভাবেই মেরামত করে আর আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। যে রকমের ভয়াবহ ভয়াল একটি ক্ষতি এখানে হয়েছে সেটি যদি আমরা হিসেবে ধরি, তাহলে আমাদের ঢাকায় যদি এরকমের একটি পরিস্থিতি তৈরি করা হয় বা তৈরি হয়, সেটি কীরকম ভয়াবহ হতে পারে। আমার দুনিয়ার গল্প যারা নিয়মিত দেখেন এবং যারা আমার দর্শক, তাদের জন্য বলতে পারি, নিজেদের পরিবারের জীবন সবার আগে। সম্পত্তি, অর্থ সব কিছুই থাকবে, যদি আপনি না থাকেন তাহলে সেগুলো কে নেবে, কে ভোগ করবে? এটি আমাদের জানতে হবে। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন। এবং আরেকটি অনুরোধ, আমরা প্রকৃতির প্রতি কোনো অত্যাচার করব না। প্রকৃতিকে প্রকৃতির মতো রেখে যত্ন করে আমরা যদি আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলোকে এগিয়ে নিতে পারি, আমাদের বাড়ি ঘর স্থাপনা তৈরি করতে পারি, তাহলে হয়তোবা বড় দুর্ঘটনা আমাদেরকে তেমনভাবে আঘাত করবে না। আর তাই প্রকৃতিকে বন্ধু ভাবতে হবে, তাহলে প্রকৃতি মানুষের বন্ধু হবে, প্রকৃতি মানুষকে রক্ষা করবে। আজ দুনিয়ার গল্প এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে আগামী গল্প আবারও ভাগাভাগি করব, আবারও জানাবো কথা, হয়তো সুখের খবর নয়তো দুঃখের। ভালো থাকবেন সবাই। আজ এখানেই শেষ করছি।